রাত 2টা বাজে। হাতে একটা সিগারেট নিয়ে ছাদে বসে আছি। আমি সেই পরিটাকে ভুলতে চেয়েও ভুলতে পারছি না। কি করে ভুলবো আমি সেই সোনালি মুহূর্তগুলো? গভীর রাতে একসাথে নৌকায় করে ঘুরলাম, গভীর রাতে বাগানে বসে কতই না গল্প করলাম। কি করে ভুলবো আমি সেই মুহূর্তগুলো? আমি যে তাকে ভুলতে চাই, কারণ সে কখনোই আমার হবে না। সে একটি জিনেদের রাজার মেয়ে, একটি পরীদের রাজকন্যা। আমি কি করে বলবো তাকে আমি কতটা ভালোবাসি? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ঈদ স্পেশাল গল্পটি। আমি আরিয়ান আছি আপনাদের সাথে। আমাদের সকলের মনটাই আজকে অনেক ভালো, কারণ সকাল হতেই আমাদের জীবনে চলে আসবে পবিত্র ঈদ উল আজহা। আপনারা যারা আমাদের এই আদার 48 চ্যানেলের সাথে আছেন, তারা সকলেই হচ্ছেন আমাদের পরিবার। কারণ আপনারা ভালোবাসেন বলেই প্রতি সপ্তাহে 2 দিন আপনাদের জন্য নতুন নতুন চিনপরিদের গল্প নিয়ে হাজির হই আমরা। আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি গল্প নিয়ে হাজির হয়েছে আজকে। আশা করি এই গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। গল্পটি সবাই মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এটাই প্রত্যাশা রাখি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ঈদ স্পেশাল গল্পটি শুরু করছে। আপনারা শুনছেন আধার 48। হ্যালো মা, আমি আগামীকাল রাতে ট্রেনে বাড়িতে ফিরছি। 3 দিন অফিস বন্ধ থাকবে, তাই ভাবলাম গ্রামে এসে ঘুরে যাই। সত্যি বলছিস নীরব? কতদিন তোকে দেখি না বাবা। ঠিক আছে, আমি তোর জন্য আগামীকাল তোর পছন্দ মোতাবেক কিছু খাবার রান্না করে রাখবো, তুই দেখে শুনে আসিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। এখন তাহলে রাখি, আগামীকাল রাতে দেখা হবে ইনশাল্লাহ। পরের দিন অফিস বন্ধ হওয়ার পর আমি আমার ফ্ল্যাটে এসে ব্যাগপত্র গোছ করে কমলাপুর স্টেশনে থেকে রওনা করি। আমি নীরব, আমার বাড়ি ময়মনসিংহ জেলায়। পড়াশোনা শেষ করে অনেক কষ্ট করে একটি চাকরি পেয়েছি ঢাকা উত্তরাতে। অনেকদিন পর পর ছুটি পেলেই চলে যাই গ্রামের বাড়িতে। সেখানে আমার মা থাকে। বাবা অনেক আগেই মারা গেছে, আমার কোনো ভাই বোন নেই। মাকে কত করে বলেছি তুমিও ঢাকায় চলে আসো, কিন্তু সে গ্রাম ছেড়ে কখনোই আসতে চায়নি। কমলাপুর স্টেশনে আসার পর টিকিট কাউন্টারে টিকিট কাটতেই যাব, তখনই আমার চোখে পড়ে একটি লোক খুব তাজা কিছু ইলিশ মাছ বিক্রি করছে। আমি সেদিকে এগিয়ে যাই, কারণ অনেক মানুষই সেখানে দাঁড়িয়ে আছিল। আমি সেখানে গিয়ে দেখি খুব অল্প টাকার মাধ্যমে ইলিশ মাছ বিক্রি করছে সে লোকটি। আর মাছগুলো দেখতেও খুব তাজা মনে হচ্ছে। এত কম দামে পেয়ে আমিও 4টি ইলিশ মাছ কিনে ফেলি। আমি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। চিন্তা ভাবনা করছিলাম বাড়িতে যেহেতু যাচ্ছি, কিছু মাছ কিনে নিয়ে যাই। আর মার হাতের সর্ষে ইলিশটা খেতে যা লাগে না। মাছগুলো কিনে আমি খুব খুশি ছিলাম, কারণ এই 2025 সালে এত কম দামে কেউ ইলিশ মাছ বিক্রি করে নাকি। যেহেতু পেয়েছি, তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম। হয়তোবা আমার কপালে ছিল তাই পেয়ে গেছে। মাছগুলো কিনে কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে ঝপঝপ ঝপ। এখন বাজে রাত 7টা। আমাদের গ্রামে ফিরতে ফিরতে আরও 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা আমার ট্রেনে কাটাতে হবে। আমাদের গ্রামের স্টেশনে যেতে যেতে রাত 11টা বাজবে। রাত 11টা কোনো সমস্যা নাই, এটা তো 2025 সাল, আর 11টা কোনো বিষয়ই না। রাত 11টা বাজেও আমাদের স্টেশনে অনেক গাড়ি ঘোড়া পাওয়া যায়, তাই আমি কোনো চিন্তাই করছিলাম না। ট্রেনে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি। আমার ঘুমটা ভাঙে আমার ফোনের রিংটোনের শব্দে। কেউ একজন বারবার আমার ফোনে কল করছে। আমি ঘুমটা ভাঙার পর আমার পকেট থেকে ফোনটা বের করি। আমি দেখতে পাই মা ফোন করেছে। এর আগেও আরও 20 বার ফোন করেছে। হ্যালো আম্মু, বলো। আমি তো এখনও ট্রেনে। ট্রেনে মানে? তোকে কতবার ফোন দিয়েছি, ফোন কেন রিসিভ করিসনি? আর বলো না আম্মু, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? এতবার ফোন দেওয়ার কি আছে? ফোন দিলাম কেন সেটা জানতে চাচ্ছিস তুই? এখন কয়টা বাজে দেখ তো। আমি মার কথা শুনে আমার ফোনের ঘড়ির দিকে তাকাই। এখন তো রাত 12টা বাজে। কী করে রাত 12টা বাজে? আরও তো 1 ঘন্টা আগে আমাদের ট্রেনটা স্টেশনে পৌঁছিয়ে যাওয়ার কথা ছিল। আমি মাকে বলি, মা এখন তো রাত 12টা বাজে। মা বলে, এই কারণেই তো আমি তোকে ফোন দিচ্ছি গাধা। তুই কোথায়? তোর তো আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে বাড়িতে ফেরার কথা। আচ্ছা মা, ফোনটা রাখো তো, আমি দেখছি কি হয়েছে। আমি মার ফোনটা রেখে ট্রেনে থাকা একটি কর্মীকে ডাক দেই।
এই যে ভাই, শুনছেন? হ্যাঁ ভাই, বলুন কি হয়েছে? ভাই, আমি ময়মনসিংহ যাব। এই ট্রেনটা তো আরও 1 ঘন্টা আগে পৌঁছানোর কথা। কোথায় ছিলেন আপনি? জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? এত কিছু হয়ে গেল। আর বলবেন না ভাই, অফিস থেকে ফিরে তারপর গ্রামের বাড়িতে যাচ্ছে। শরীরটা খুব টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কি হয়েছে বলেন তো? আর বলবেন না ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কারণেই তো ট্রেনটা এত লেট করলো। ভাই, তাহলে ময়মনসিংহ যেতে আর কতক্ষণ লাগবে? এই ধরে নেন আরও 0.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমি মাকে ফোন দিয়ে বলি সব কিছু। মা সবটা শুনে বলে, দেখিস সাবধানে আসিস, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আল্লাহ জানে এই স্টেশনে এখন গাড়ি পাবে কি না। আমি মাকে বলি, মা তুমি চিন্তা করো না তো, আমি কোনো অটো নিয়ে চলে আসব। শুধু শুধু চিন্তা করছো। বারবার ফোনের দিকে তাকাচ্ছি, কখন 12:30 বাজবে আর ট্রেনটা আমাদের স্টেশনে যাবে। 12:20-এ আমাদের ট্রেনটা ময়মনসিংহ স্টেশনে এসে দাঁড়ায়। আমি ট্রেন থেকে নেমে দেখি স্টেশনে শুধু একটি বাতি জ্বলছে, আর কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। আমি একাই নেমেছি ময়মনসিংহ স্টেশনে, আর কোনো যাত্রী নামেনি। আমি স্টেশনের বাইরে আসি, একটি গাড়ির সন্ধান করি, কিন্তু কোনো গাড়ি আমি পাই না। নেই কোনো সিএনজি, নেই কোনো অটো, নেই কোনো রিক্সা। কি করে আমি যাব আমাদের বাড়িতে আমি বুঝতেই পারছিলাম না। দেখ, কপালটাই খারাপ। একটা গাড়ি থাকলেও তো আমি ওইটাই করে যেতে পারতাম। কি যে করি এখন। তখনই আমার নজরে পড়ে একটি অটো আমার পাশ কাটিয়ে যাচ্ছে। এই যে অটোওয়ালা ভাই, এই যে ভাই, একটু শোনেন, একটু দাঁড়ান না। হ্যাঁ ভাই, বলেন কি হয়েছে? ভাই, অনেক বড় একটা বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন? কী হয়েছে ভাই? আমাকে একটু নিয়ে যান না। ভাই, আমি তো আপনাদের গ্রামের ভিতরে যাব না, আমি ওই রাস্তা ধরে আমাদের গ্রামে যাব। আমি আপনাদের পাশের গ্রামে থাকি, চঞ্চলপুরে। ভাই, একটু সাহায্য করুন। এখন রাত 1টা বেজে যাচ্ছে, আমি কি করে বাড়িতে যাব বলেন? ঠিক আছে ভাই, আপনি চাইলে আমার অটোতে উঠে আসতে পারেন। আমি আপনাদের বাজারে আপনাকে নামিয়ে দেব। ওইখান থেকে আপনি পায়ে হেঁটে বাড়িতে চলে যান। ওইখান থেকে তো আপনাদের বাড়িতে যেতে আর মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। 10 থেকে 20 মিনিট হাঁটা দিলেই আপনি আপনাদের বাড়িতে যেতে পারবেন। ভেবে দেখলাম এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। বাজারে নামিয়ে দিলে ওইখান থেকে 20 মিনিট হাঁটা দিলেই বাড়িতে চলে যাব। উপায় না পেয়ে আমি অটোতে উঠে বসি, আর অটো চলতে শুরু করে। 20 মিনিট চলার পর অটোওয়ালা আমাদের বাজারে আমাকে নামিয়ে দেয়। ভাই, অনেক ধন্যবাদ, এত রাতে আপনি আমাকে সাহায্য করলেন। এই নেন ভাই আপনার ভাড়াটা। অটোওয়ালা ভাই আমার থেকে বিদায় নিয়ে তার ভাড়াটা নিয়ে চলে যায়। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার বাড়িতে হাঁটা দিলে আরও 20 মিনিটের মতো সময় লাগবে। তাই সময় নষ্ট না করে আমি আমার বাড়ির পথে হাঁটা শুরু করি। রাস্তার পাশ ধরেই বিদ্যুতের প্রত্যেকটা পিলারে একটি করে বাতির ব্যবস্থা করা আছে, তাই আমার পথ চলতে মোটেও কষ্ট হচ্ছে না। আর যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, তাই আমি ভূত পেত তেমনভাবে বিশ্বাস করি না। মিনিট 10 হাঁটার পর আমি লক্ষ্য করি আমার থেকে কিছুটা সামনে একটা তাল গাছের গোড়ায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবতে শুরু করি, এত রাতে একটি মেয়ে ওইখানে কেন দাঁড়িয়ে আছে? কি করছে মেয়েটি? আমি আস্তে আস্তে যখন মেয়েটির খুব কাছে যাই, তখনই মেয়েটি আমাকে পেছন থেকে ডাক দেয়। আমি মেয়েটির দিকে ঘুরে তাকাই, আমি দেখি মেয়েটি একটি কালো বোরকা পরা। মেয়েটি আমাকে বলছে, ভাইয়া আপনি কি সামনের দিকে যাবেন? আসলে আমি ঢাকা থেকে ফিরছি তো, এত রাতে কোনো গাড়িও পাচ্ছি না, একটি অটোতে করে এই পর্যন্ত এসেছি। অটোর চার্জ শেষ হয়ে গেছে, তাই সামনের দিকে আর যেতে পারলাম না। আমি একটি মেয়ে, বুঝতে তো পারছেন, যদি একটু সাহায্য করতেন। ও আচ্ছা, আমিও তো ঢাকা থেকে ফিরলাম, কিন্তু শেষ ট্রেনে তো আপনাকে দেখলাম না। আমি তার আগের ট্রেনে ফিরেছি, হয়তো এই কারণে আপনি আমাকে দেখেননি। ও আচ্ছা আচ্ছা, আসুন না, আমিও তো সামনের দিকে যাচ্ছি, একসাথেই যাই, সমস্যা নেই। আর এত রাতে কোনো গাড়িও পাবো না। আমি আর মেয়েটি হাঁটতে শুরু করি সামনের দিকে। কিছুক্ষণ হাঁটার পর মেয়েটি আমাকে বলে, আপনি বোধহয় ঢাকা থেকে ইলিশ মাছ কিনে এনেছেন, তাই না? আমি খুব অবাক হই মেয়েটির এই কথা শুনে। আমি যে ঢাকা থেকে ইলিশ মাছ কিনে এনেছি, এটা এই মেয়ে কি করে জানলো? আমি মেয়েটাকে বলি, আপনি কি করে জানলেন আমি যে ঢাকা থেকে ইলিশ মাছ কিনে এনেছি? ইলিশ মাছের ঘ্রাণে আশেপাশে আমি না আরও অনেকেই আসছে, দেখুন। আমি বলি, আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? দেখুন, এত রাতে মজা কিংবা ভয় কোনোটাই দেখিয়ে লাভ নেই। আমি এমনিতেই অনেক চিন্তায় আছি, আম্মু ওইদিকে আমার জন্য চিন্তা করছে।
মেয়েটি বলে, আমি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি না, আপনার সাথে মজাও করছি না। আমার কথা বিশ্বাস না করলে আপনি ওই রাস্তার ওপারে ওই গাছগুলোর দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। আমি মেয়েটির কথা মতো রাস্তার ওপারে গাছের ওপরে তাকাই। আমি দেখতে পাই আমার থেকেও দ্বিগুণ লম্বা কিছু বানর সেই গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে আমার পেছন পেছন আসছে। আমি এটা দেখে অনেকটাই ভয় পাই। মেয়েটি যখন দেখে আমি অনেক ভয় পাচ্ছি, তখন সে আমাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওরা হচ্ছে মাছখেকো পিশাচ। ওদের কাজই হচ্ছে মানুষদের ক্ষতি করা, মানুষদের মেরে ফেলা। আর আপনার সাহস দেখে তো আমি অনেকটা অবাক হয়েছি। আপনি এত রাতে মাছ নিয়ে বাড়িতে ফিরছেন। আপনার কপাল ভালো, আমি আপনার সাহায্য করছি। আমি আপনার সাথে আছি বলেই ওরা এখনও আপনাকে আক্রমণ করেনি, নয়তো আপনাকে কখন মেরে ফেলতো। আমি বলি, আপনি কি বলুন তো, আপনি এত কিছু জানেন কিভাবে? মেয়েটি তখন আমাকে বলে, আমি একটি পরী, আমার নাম সুফিয়া। এটা বলে মেয়েটি তার মুখোশটা খুলে ফেলে। আমি আমার পায়ে হাঁটা থামিয়ে দেই। সকল ভয় যেন আমার উড়ে গেছে। এ কি দেখছি, চাঁদের মতো একটি মুখ, আর কি মায়াবী। আমি সকল কিছু ভুলে গেছি। আমি অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি তখন আমাকে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার দেখছি মরার কোনো ভয় নেই। আমি আমার হুঁশ ফিরে পাওয়ার পর আমি বলি, বিশ্বাস করেন, এত সুন্দর মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটি বলে, জিনপরীরা দেখতে একটু সুন্দরই হয়, আর আমাকে দেখে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমি মুসলমান, আর কোনো মানুষের কোনো সময় কোনো ক্ষতি করিনি, আপনারও কোনো ক্ষতি করব না। আমি ওই তাল গাছের আশপাশ ধরে ঘুরছিলাম, আর আপনার দেখা পেলাম। আমি দূর থেকে দেখছিলাম আপনি মাছ নিয়ে একা একা এই পথে যাচ্ছেন, আর আপনার পিছু লেগেছে ওই শয়তানগুলো। তাই আপনার সাহায্য করার জন্যই ওই তাল গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম। আর কতগুলো মিথ্যে কথা বলতে হলো বলুন তো? সবটাই আপনার দোষ। আপনার জন্য আজকে আমার এতগুলো মিথ্যে কথা বলতে হলো। মেয়েটি এত সুন্দরভাবে কথা বলছিল যে আমি তার দিকে তাকিয়েছিলাম। আমি মেয়েটিকে বলি, ধন্যবাদ, হয়তো আপনি না থাকলে ওরা আমাকে মেরেই ফেলতো। মেয়েটি বলে, আমাকে দেখে ভয় পাচ্ছেন না? আমি তো একটা পরী, আমিও তো ওদেরই মতো জিন জাতি। আমি বলি, বিশ্বাস করেন, আমি এত সুন্দর এত মায়াবী মুখ কখনো দেখিনি। আর আপনাকে দেখার পর ওইসব পিশাচদের ভয়ও আমার মন থেকে চলে গেছে। আমি সত্যি কথা বলছি। মেয়েটি বলে, ও আচ্ছা, ঠিক আছে, শুনুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছিয়ে দেব, কিন্তু বিনিময়ে আপনার কাছে একটি জিনিস চাইব। দিবেন তো? কি চাই বলুন? আমি আপনার সাথে আনা মাছগুলো থেকে একটি মাছ নিয়ে যাব। আমার না ইলিশ মাছ খেতে খুব পছন্দ। আমি আপনার এখান থেকে একটি মাছ চাইছি আপনার কাছে। দিবেন তো? তার বিনিময়ে আমি ওদের হাত থেকে আপনাকে বাঁচাবো। আমি বলি, হ্যাঁ অবশ্যই দেব, কেন দেব না, কিন্তু আমাকে ওদের হাত থেকে বাঁচান প্লিজ। আরে ভয় পাবেন না, আমি যতক্ষণ আপনার সাথে আছি ওরা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। মেয়েটির হাত ধরে আমি হাঁটছি, কারণ আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম সেসব দানব আকৃতির বানরগুলোকে দেখে। কিছুক্ষণ পর আরও দুটি বানর কোথা থেকে সেই গাছের ওপরে ঝাঁপ দিল। তখন মেয়েটি তার হাঁটা থামিয়ে দিল, আর রাস্তার ওপার ওই বানরগুলোর উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এখান থেকে যাবি কিনা বল, আর এক পাও যদি আমাদের পেছনে পেছনে আসিস তাহলে সব কয়টাকে এখানেই কুতে রেখে দেব। আমি বলছি এখান থেকে যা। উনি আমার সাথে যাচ্ছে, আর আমি কি করতে পারি তোরা তো ভালো করেই জানিস। আমি লক্ষ্য করি সেসব বানরগুলো গাছ থেকে লাফ দিয়ে পাশে থাকা একটি পুকুরের ভিতরে ঝাঁপ দিল, তারপরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এখন আমাদের পেছনে আর কেউ আসছে না। আমি মেয়েটিকে বলি, আপনি খুব শক্তিশালী পরী তাই না? তখন সে আমাকে বলে, আপনি কি করে বুঝলেন আমি যে অনেক শক্তিশালী একজন পরী? আমি বলি, দেখুন, আপনি যদি শক্তিশালী না হতেন আপনাকে ওরা ভয় পেত না, আর এতগুলো পিশাচ আপনাকে ভয় পাচ্ছে, তার মানে আপনি খুব শক্তিশালী একজন পরী। বাহ, আপনার মাথায় তো খুব সুন্দর বুদ্ধি, এত জ্ঞান নিয়ে কি করে থাকেন শুনি। যাই হোক, ওই দেখেন আপনার বাড়িতেও চলে এসেছি। যান যান, আপনার মা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। এখন আপনার বাড়ি ফেরা দরকার, কিন্তু যাওয়ার আগে আমার উপহারটা দিতে মোটেও ভুলবেন না কিন্তু। দিয়ে দেন। এত মায়াবীভাবে সে আমার কাছ থেকে মাছগুলো চাইছিল, না দিয়ে কি করে থাকি বলেন। আমি আমার মাছের ব্যাগটা পুরোটাই তার হাতে তুলে দেই। পরীটি আমাকে বলে, এ কি, আমি তো আপনার কাছ থেকে একটি মাত্র মাছ চেয়েছিলাম, কিন্তু আপনি যে আমাকে 4টি মাছই দিয়ে দিলেন। হ্যাঁ, আমি আপনাকে 4টি মাছ দিলাম, এর পেছনে একটি
রহস্য আছে। আর আপনাকে একটি কথা দিতে হবে এই মাছগুলোর বিনিময়ে। কি কথা দিতে হবে? দেখুন, আমি এখানে সবসময় আসি না। গ্রামের বাড়িতে আমি ছুটি কাটাতে এসেছি। আমি 3 দিন আমাদের গ্রামের বাড়িতে থাকব। আর আমি চাই এই 3 দিনের ভেতরে 2 দিন অন্তত আপনি আমার সাথে দেখা করতে আসেন। তখন সুফিয়া পরি বলেন, ঠিক আছে, মাস যেহেতু দিয়েছেন, আমি আপনাকে কথা দিলাম আমি 2 দিন রাতে আপনার সাথে দেখা করতে আসব। এখন আমি আসি তাহলে। আল্লাহ হাফেজ। পরীটি আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আমিও আমার বাড়িতে ফিরে আসি। আমি ঘরে ঢুকে দেখি মা বাচ্চাদের মতো কান্না করছে। আমি মাকে জড়িয়ে ধরি। মা আমাকে দেখে অবাক হয়ে বলে, তুই এত রাতে বাড়িতে ফিরলি কি করে? কতবার তোকে ফোন দিচ্ছি, তোর ফোন কেন ঢুকছে না? আমি বলি, মা ফোনটা তো বন্ধ হয়ে গেছে, এই কারণেই ফোনটা আসছিল না। আর আমি তো বাড়িতে চলে এসেছি, শুধু শুধু চিন্তা করছিলে। আমি ট্রেন থেকে নেমেই একটা অটো পেয়ে গেছি, আর অটোতে করে সোজা বাড়ির কাছে চলে এলাম। তুমি শুধুই বাচ্চাদের মতো কান্না করছো। মা আমাকে বলে, তুই যদি মা হতি তাহলে বুঝতি ছেলের জন্য মাদের কত চিন্তা হয়। যাই হোক, চল, তোর জন্য গরুর মাংস আর খিচুড়ি রান্না করছি, যেটা তোর প্রিয়। আমি বলি, থ্যাংক ইউ সো মাচ মা, এই কারণে তো তোমাকে আমার এত ভালো লাগে। চলো চলো। আমি আর মা খাবার টেবিলে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়ব। তখনই বিছানায় শুয়ে ভাবছিলাম সেই পরীটার কথা। এত সুন্দর মায়াবী মুখ আমি কোনোভাবেই ভুলতে পারছিলাম না। আমি ভাবছিলাম, পরীটা তো আমাকে বলেছে সে ওই তাল গাছের আশেপাশে ঘুরছিল, কিন্তু তার বাড়ি কোথায় সে তো আমাকে কিছুই বলল না। আমি যে তার বিষয়ে আরও অনেক কিছু জানতে চাই, কিন্তু কি করে জানবো? সে তো একটা পরী আর আমি একটা মানুষ। তখনই আমার মাথায় আসে আমাদের গ্রামে থাকা মজিব চাচার কথা। আসলে আমাদের গ্রামে মজিব চাচা নামক একজন ব্যক্তি থাকে। সে এখনও বিয়ে করেনি। তার বয়স 45 বছর। সকলেই বলে তার সাথে নাকি একটি পরী আছে। প্রতি রাতেই নাকি সেই পরীটা চাচার সাথে দেখা করতে আসে। আমি সিদ্ধান্ত নেই আগামীকাল সকালেই মজিব চাচার সাথে দেখা করব। আমি তাকে আমার বিষয়ে সব কিছু খুলে বলবো, যা যা ঘটেছে গতকাল রাতে। আর চাচার কাছে আমি সাহায্য চাইব। সে যদি তার পরীর মাধ্যমে সুফিয়া পরীর কোনো সন্ধান এনে দিতে পারে আমাকে, তাহলে তো খুবই ভালো হয়। এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় আমি চলে যাই মজিব চাচার বাড়িতে। চাচার বাবা মা অনেক আগে মারা গেছে। তার 4 জন ভাই আছে, যারা কিনা এখন বিয়ে শাদী করে আলাদা থাকে। আর চাচা তার বাবার রাখা একটি সবজি খেতে সবজি চাষ করে তার জীবনযাপন করে। আমি মজিব চাচার বাড়িতে গিয়ে দেখি চাচা রান্নাঘরে রান্না করছে। আমি মজিব চাচাকে ডেকে বলি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি অবস্থা? অনেক দিন পরে দেখা করতে এলাম। আরে ভাতিজা, এতদিন পরে কোথা থেকে এলে? হ্যাঁ, অনেক দিন পরেই তো আসলে। তুমি তো এখন ঢাকা শহরে চাকরি পেয়ে আমাদেরকে ভুলেই গেলে। না না চাচা, আপনার শরীর কেমন আছে? এই তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহ পাক রেখেছে ভালো। তোমার কি অবস্থা? ভাবি কেমন আছে? এই তো চাচা, সকলেই ভালো আছে। আসো আসো ভাতিজা, বাড়ির ভিতরে আসো। কি ব্যাপার বলো তো ভাতিজা, এতদিন পরে এই চাচার কথা মনে পড়লো? চাচা, আপনার জীবনের কিছু কথা জানার জন্য আসলাম, খুব দরকার। বলবেন কি আমাকে? আমার জীবনের কিছু ঘটনা জানতে চাও? কি জানতে চাও শুনি? আমার জীবনে তো তেমন কোনো ঘটনা ঘটেনি। ওই যে চাচা, আপনার পরীর বিষয়টা, সকলে যে বলে আপনার কাছে একটি পরী আসে। কেউ কেউ এই বিষয়টা মানে, কেউ কেউ আবার মনে করে এটা আপনার পাগলামি। চাচা, সত্য করে বলেন তো, আসলে কি কোনো পরী আপনার সাথে প্রতি রাতে দেখা করতে আসে? চাচা আমাকে বলে, কি বলবো ভাতিজা, তোমাকে শুরু থেকে বলি কি করে আমি সেই পরীর সাথে দেখা করলাম, আর কেনই বা সে প্রতি রাতে আমার কাছে আসে। আমি বলি, হ্যাঁ চাচা বলেন না, কি হয়েছিল? চাচা তখন আমাকে বলতে শুরু করে, নীরব, আজ থেকে আরও 30 বছর আগের কথা। তখন আমি তরুণ যুবক, আমার বয়স তখন মাত্র 20। আমি যাত্রাপালা দেখতে খুব পছন্দ করতাম। যদি শুনতাম কোনো গ্রামে যাত্রাপালা হচ্ছে, আমি ছুটে চলে যেতাম সেখানে। তবে আমার বাবা মা আমাকে অনেক মারধর করতো এই কারণে। তারা এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখতো না, কিন্তু আমি তাদের কোনো বাধাই মানতাম না, কোনো কথাই শুনতাম না। আমাকে তারা যতই মারধর করুক না কেন, আমি বারবার যাত্রাপালা দেখতে চলে যেতাম। যাত্রাপালা শেষ হতে হতে গভীর রাত হয়ে যেত।
আর গভীর রাতে আমি লুকিয়ে লুকিয়ে আমার ঘরে ফিরতাম আর ঘরে এসে ঘুমিয়ে পড়তাম। এভাবেই চলছিল আমার জীবন। একদিন বিকেলবেলায় আমি বাজারে বসেছিলাম, তখনই আমি শুনতে পাই আজকে রাতে পাশের গ্রামে অনেক বড় একটি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। সেখানে নাকি অনেক নামকরা কিছু অভিনেতা আসবে। ভাবছিলাম এখন তো বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তো অন্ধকার নেমে আসবে। এখন যদি বাড়িতে ফিরে যাই তাহলে বাবা মা কোনোভাবেই ঘর থেকে বের হতে দেবে না। তার থেকে ভালো এখন বাজারেই বসে থাকি, আর কিছুক্ষণ পরে না হয় রওনা করব পাশের গ্রামের উদ্দেশ্যে। যেই কথা সে কাজ, কিছুক্ষণ বাজারেই বসে থাকলাম, তারপরে হাঁটা দিলাম পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তখনকার যুগে সিএনজি বা অটোরিক্সা ছিল না, বুঝতে পেরেছো ভাতিজা? তখনকার যুগে ছিল বটবটি, ভ্যান আর পায়ের রিক্সা। আমি একটা ভ্যানে করে পাশের গ্রামে যাই, আর যেখানে যাত্রাপালার আয়োজন করা হয়েছে সেখানে সবার আগে গিয়ে বসে পড়ি টিকিট কেটে। কিছুক্ষণের ভেতরে যাত্রাপালা শুরু হয়ে যায়। যাত্রাপালা শেষ হওয়ার পর রাত 2টা বাজে আমি আমার গ্রামের দিকে রওনা করি, কিন্তু আমি তখন ভ্যান বা রিক্সা কোনোটাই পাই না। এই কারণে আমি পায়ে হেঁটেই আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা করি। আমাদের গ্রামে আসার জন্য আধ ঘন্টার রাস্তা পাড়ি দিতে হবে, কিন্তু আমি যদি ধান ক্ষেতের ভেতর দিয়ে যাই তাহলে 20 মিনিটের ভেতরেই আমি আমাদের গ্রামে চলে যাব। তাই আমি বেছে নিলাম ধান ক্ষেতের রাস্তাটা, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দেবে। আর বাবা যখন ফজরের নামাজ পড়তে উঠবে, যদি দেখে আমি আমার ঘরে নেই তাহলে তো আমার অবস্থা পুরো 12টা বাজিয়ে দেবে। এই কারণে আমি ধান খেতেই হাঁটা শুরু করি। আমি যেহেতু রাত বিরাতে যাত্রাপালা দেখার কারণে এই গ্রামে ওই গ্রামে যেতাম, এই কারণে আমার অনেক সাহস ছিল। আমি এইসব ভূত পেত বিশ্বাস করতাম না, আর ভয়ও পেতাম না। তখন ছিল পূর্ণিমার রাত, তাই চাঁদের আলোতে ধান খেতে পায়ে হেঁটে আসতে আমার মোটেও কোনো সমস্যা হচ্ছিল না। কিছুক্ষণ হাঁটার পর আমার কানে একটা শব্দ আসে। কেউ একজন বলছে, আমাকে বাঁচাও, কে কোথাও আছো, আমাকে বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও আমাকে। আমি ভাবতে শুরু করলাম হয়তোবা কেউ কোনো বিপদে পড়েছে। তাই আমি শব্দটা কোথা থেকে আসছে সেটা শোনার চেষ্টা করি। আমি লক্ষ্য করি শব্দটা ধান ক্ষেতের পাশে একটি খাল পাড় থেকে আসছে। আমি ভাবলাম হয়তোবা কেউ অনেক বড় বিপদে পড়ে গেছে, যাই গিয়ে দেখি কি হয়েছে। আমি সেই শব্দটা লক্ষ্য করে সেদিকে আগাই। আমি খাল পাড়ের একটি গাছের পেছন থেকে দেখি খালে হাঁটু সমান পানির ভেতরে দুইটি ভয়ঙ্কর প্রাণী একটি বামনকে চুবাচ্ছে। দুইটি প্রাণী দেখতে খুব ভয়ানক। তাদের শরীরে অনেক লম্বা লম্বা লোম, আর কালো ভাল্লুকের মতো দেখতে তারা। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই দুইটি ভয়ানক প্রাণী সেই বামনটাকে বারবার পানির ভেতরে চুবিয়ে ধরছে, আর বামনটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। আমি অনেকটা ভয় পেয়ে যাই, আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। আমি ভাবতে শুরু করি, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি ওরা আমাকে দেখলে আমাকেও মেরে ফেলবে, তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। আমি যখন সেখান থেকে চলে আসব তখনই আমার নজরে পড়ে বামুনের একটি ব্যাগ, যেটা কিনা খালপাড়ের আমার গাছটার সামনেই পড়েছিল। আর সেই ব্যাগের ভেতরে একটি বোতল, বোতলটার ভেতরে একটি খুব ছোট মেয়ে বন্দি করা। আমি এটা দেখে খুব অবাক হই। একটা বোতলের ভেতরে একটি মানুষের মেয়ে কি করে বন্দি অবস্থায় থাকতে পারে? সেই মেয়েটি যখন দেখলো আমি তাকে দেখছি, সেই বোতলের ভেতর থেকেই আমার কাছে সাহায্য চাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। আমি লক্ষ্য করি মেয়েটি কান্না করছে আর আমার কাছে সাহায্য চাইছে। আমি এক দৌড়ে সেই বোতলটা হাতে নিয়ে নেই, আর সেখান থেকে একটা দৌড় লাগাই আমার বাড়ির উদ্দেশ্যে। কতক্ষণ দৌড়েছিলাম জানি না, কিন্তু হাঁপাতে হাঁপাতে আমার পা থামে যায়। আমি অনেকক্ষণ দৌড়িয়েছি। আমি লক্ষ্য করি এখন আমি আমার বাড়ির খুব কাছে চলে এসেছি। আমি আমার গ্রামের ভেতরে প্রবেশ করেছি। আমি তখন সেই ছোট্ট বোতলটার মুখ খুলে দেই। আমি লক্ষ্য করি বোতলটার ভেতর থেকে সাদা অনেক ধোঁয়া বের হচ্ছে। সেই সাদা ধোঁয়ায় চারিপাশ ভরে গেল, আর সেই ধোঁয়ার মাছ থেকে বের হয়ে এলো সেই মেয়েটি। আমি মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। এ কি, কিছুক্ষণ আগেই তো এই মেয়েটি খুব ছোট ছিল, আর ছোট আকৃতি নিয়ে এই বোতলের ভিতরে বন্দি ছিল। সে এখন এত বড় কি করে হলো? মেয়েটি আমার কাছে এসে বলে, আমি বুঝতে পারছি আপনি খুব ভয় পেয়ে আছেন,
আপনি ভাবছেন এটাই যে কিছুক্ষণ আগে আমি খুব ছোট ছিলাম, এখন কি করে এত বড় হয়ে গেলাম, তাই তো? শুনুন, আমি একটি পড়ি, আর আমি একটি ভালো পড়ি। ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। কিছুক্ষণ আগে আপনি যে দুইটি ভয়ঙ্কর প্রাণী দেখলেন, ওরা হচ্ছে নরখাদক দুইটি জিন, যারা কিনা খুবই শক্তিশালী। আর যে লোকটিকে আপনি চুবাতে দেখলেন সেটা হচ্ছে একটি ব্রাহ্মণ। সে খুবই লোভী আর শয়তান একটি তান্ত্রিক। আসলে কিছুদিন আগে সেই দুইটি ভয়ঙ্কর জিনের একটি সন্তানকে তারা রেখে একটি কাজের কারণে তারা বাংলাদেশ ছেড়ে অন্য একটি দেশে গিয়েছিল। আর সেই সন্তানটা ছিল এই বাংলাদেশে। সে তান্ত্রিক তার মন্ত্রর মাধ্যমে তাদের সন্তানটাকে বন্দি করে, আর সেই সন্তানের মাধ্যমে অনেক কালো জাদুর কাজ করে। আসলে সেই তান্ত্রিক বা ব্রাহ্মণ, তার কাজই ছিল এটা, কোনো জিনপরীকে ধরে তার স্বার্থ হাসিল করা। এটাই ছিল তার কাজ। সে আমাকে একদিন বন্দি করেছিল, আর বন্দি করে আমাকে বলেছিল, তুই আমাকে একটি কালো জাদুর কাজ করে দে, তাহলে তোকে আমি মুক্ত করে দেব। আমি তাকে বলেছিলাম, দেখুন আমি একটি ভালো পড়ি, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু সেই শয়তান তান্ত্রিক আমার কোনো কথাই শোনেনি। সে আমাকে বোতলবন্দি করলো আর বলল, যতদিন তুই আমার বশ্যতা স্বীকার না করছিস ততদিন তোকে এই বোতলবন্দি হয়েই থাকতে হবে। সেদিনের পর থেকে আমি ওই ছোট্ট বোতলটার ভিতরে বন্দি অবস্থায় ছিলাম। একদিন সেই তান্ত্রিক ওই জিনেদের সন্তানকে দিয়ে একটি অনেক বড় কাজ করতে পাঠায়, কিন্তু সেই কালো জাদু করতে গিয়ে সেই বাচ্চা জিনটি মারা যায়। তান্ত্রিক ভেবেছিল এই বাচ্চা জিনের কেউই নেই, কারণ যদি থাকতো তাহলে এতদিনে অন্তত তার সাথে দেখা করতে আসতো বা তাকে মুক্ত করার চেষ্টা করত। তাই তান্ত্রিক নির্দ্বিধায় সে বাচ্চাটার দেহটাকে পানিতে ছড়ে মেরে আবারও এসব কাজ করতে শুরু করে। কিন্তু তান্ত্রিক তো আর জানতো না এই বাচ্চাটার বাবা মা আছে, যারা কিনা এখন বাংলাদেশ ছেড়ে অনেক দূরে থাকে, কিন্তু তারা অবশ্যই ফিরবে। 6 মাস পর সেই বাচ্চার দুইটি বাবা মা সেই ভয়ঙ্কর জিনগুলো বাংলাদেশে এসে তার ছেলের সন্ধান নেয়। কিন্তু তারা যখন তার ছেলের কোনো খোঁজ খবর পাচ্ছিল না, তারা তাদের শক্তির মাধ্যমে বুঝতে পারে তার ছেলের সাথে কি হয়েছে আর কে এরকমটা করেছে। তারা তান্ত্রিকের ওপরে অনেক রেগে যায়, আর তারা সুযোগ খুঁজতে থাকে কখন তান্ত্রিককে তারা হত্যা করবে। আজ রাতে যখন তান্ত্রিক তার শরীর বন্ধ করতে ভুলে যায়, এই সুযোগে সেই ভয়ঙ্কর দুইটি জিন তাকে উঠিয়ে নিয়ে আসে। যখন তান্ত্রিককে উঠিয়ে নিয়ে আসে, তার কাঁধে তার ব্যাগটা ছিল, আর ব্যাগের ভেতরেই ছিল আমাকে বন্দি করা রাখা সে বোতলটা। তারা তান্ত্রিককে ওইখানে চুবিয়ে হত্যা করবে। এর ভিতরে আপনি সেখানে কোথা থেকে যেন চলে আসলেন, আর আমার নজর আপনার দিকে পড়ল। আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আর আপনি আমাকে সাহায্য করলেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার জীবন বেঁচেছে। আমি আপনার কাছে ঋণী। পরি আমাকে বলে, আপনার নাম কি সাহসী যুবক? আমি তাকে বলেছিলাম, আমার নাম মজিব। আপনি প্রতি রাতে আমার সাথে দেখা করতে আসবেন? আসলে আপনাকে দেখে আমি অবাক, এত সুন্দর কেউ হতে পারে। আমি চাই প্রতি রাতে আপনি আমার সাথে দেখা করতে আসেন। পরীটি তখন আমাকে বলেছিল, হ্যাঁ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি যেমনটা বলবেন আমি অবশ্যই তেমনটাই করব। আমি প্রতি রাতে আপনার সাথে দেখা করতে আসব। জানিস ভাতিজা, সেদিনের পর থেকে প্রতি রাতে পরি আমার সাথে দেখা করতে আসতো। আস্তে আস্তে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। একদিন রাতে আমরা দুইজন একে অপরের সাথে মিলিত হই, আমাদের ভিতরে সহবাস হয়। সহবাস করার পর পরি আমাকে বলেছিল, আপনি আমার সাথে সহবাস করলেন, ঠিক আছে, আমি আপনাকে মন থেকে স্বামী মেনে নিলাম, কিন্তু আপনাকে একটি কথা দিতে হবে। আমি তাকে বলে, কি কথা দিতে হবে? পরি আমাকে বলেছিল, আপনি অন্য কোনো মেয়ের দিকে আর কখনো তাকাবেন না, আর কোনো মেয়েকে বিয়েও করতে পারবেন না। যদি আপনি এমনটা করেন তাহলে আমি আপনাকে ও ওই মেয়েটিকে দুজনকে হত্যা করব। আমি পরীকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবো না, আর আমি কোনোদিন বিয়েও করব না। জানিস ভাতিজা, এই একটি কারণেই আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে বিয়ে করিনি। আমি মজিব চাচাকে বলি, এখনও কি সেই পরী আপনার সাথে দেখা করতে আসে চাচা? হ্যাঁ ভাতিজা, প্রতিদিন রাতেই আমার সাথে দেখা করতে আসে। কিন্তু তুই আগে তো আমার কাছে এসব বিষয়ে কিছু জানতে চাসনি, হঠাৎ করে তুই জিনপরীদের বিষয়ে এত কিছু জানতে চাচ্ছিস কেন? কি হয়েছে বলতো? আমি তখন মজিব চাচাকে সব কিছু খুলে বলে,
কি কি হয়েছে আমার সাথে গতকাল এবং ওই পরীর বিষয়ে সব কিছু সবটা শুনে চাচা আমাকে বলে, ও তার মানে তুই এখন জানতে চাচ্ছিস সে পরীটি আসলে কে, আর সে কোথায় থাকে, তার পরিচয় কি, তাই তো? আমি বলি, হ্যাঁ চাচা। চাচা বিশ্বাস করো, তোমার মতোই আমিও ওই পরীর মায়ায় পড়ে গেছি। আমি তার চোখের মায়ায় পড়ে গেছি। আমি বোধহয় তার প্রেমে পড়ে গেছি। তুমি আমাকে সাহায্য করো না? তোমার পরী স্ত্রীকে দিয়ে একটু খোঁজ খবর নাও যে আসলে ওই পরীটা কে আর কোথা থেকে এসেছে। জানো চাচা, সেই পরীটার না অনেক শক্তি। তাকে দেখে না আশেপাশের সকল জিন পিশাচেরা ভয় পাচ্ছিল। চাচা তুমি আমাকে সাহায্য করবে? ঠিক আছে ভাতিজা, তুই যেহেতু এত কষ্ট করে আমার কাছে এসেছিস আর একটি আশা নিয়ে এসেছিস, আমি অবশ্যই তোকে সাহায্য করব। কিন্তু এখন না, তুই এক কাজ কর, তুই এখন বাড়িতে ফিরে যা। আর রাতে তুই আমার বাড়িতে চলে আসিস। রাতের বেলায় পরি যখন আমার সাথে দেখা করতে আসবে, আমি তোর সাথে আমার স্ত্রী পরীর দেখা করিয়ে দেব। তুই তার কাছে সাহায্য চাইস, দেখবি তোকে সাহায্য করবে। ঠিক আছে চাচা, আমি এখন তাহলে বাড়িতে যাই। আমি দুপুরে খাওয়া দাওয়া করে মাঠ থেকে বলে তোমার বাড়িতে চলে আসবো নে রাতের বেলায় সঠিক সময়। আমি মজিদ চাচার থেকে বিদায় নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার মাকে বলি, মা আমি আজ রাতে মজিব চাচার সাথে থাকবো। মজিব চাচার সাথে থাকবা মানে? বুঝলাম না, কি বলতে চাচ্ছ তুমি? মজিব চাচার বাড়িতে কেন থাকবে তুমি রাতের বেলায়? কারণটা হচ্ছে মা, আমি তো অনেকদিন যাবৎ পুকুরে মাছ ধরি না। আজকে রাতে না চাচা তার পুকুরে মাছ ধরবে। চাচা বলেছে আমি যদি যাই তাহলে আমিও মাছ ধরতে পারবো। ঢাকা শহরে তো মাছ ধরতে পারি না মা, আর তুমি তো জানো আমি মাছ ধরতে কতটা পছন্দ করি। প্লিজ মা, অনুমতি দিয়ে দাও। ঠিক আছে, তুমি অনুমতি না দিলে আমি যাব না। ঠিক আছে, আর এভাবে বলতে হবে না। ঠিক আছে, তুমি যেও। এই তো আমার লক্ষ্মী মা, এই কারণে তো তুমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। হয়েছে, আর এভাবে পাম দিতে হবে না। আসো, খেয়ে নাও দুপুরে। আমি আর মা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। বিকেলবেলা আমি মজিব চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা করি। সন্ধেবেলা আমি মজিব চাচার বাড়িতে যাই। আমি বাড়িতে গিয়ে দেখি চাচা উঠোনে বসে আছে। আমাকে দেখে বলে, কিরে ভাতিজা চলে এলি? ভালোই করলি, আমি তো একাই বসেছিলাম। আয়, চাচা ভাতিজা মিলে গল্প করি। চাচা ঘর থেকে কিছু মুড়ি চানাচুর নিয়ে এলো। আমরা খেতে খেতে আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর চারিপাশে যখন পুরোপুরি অন্ধকার হয়ে আসে, চাচা বলে, চল এখন ঘরে যাই, তোর জন্য আমি রান্না করে রেখেছি। আয়, রাতের খাবারটা খাবো চাচা ভাতিজা একসাথে। ঘরে গিয়ে মজিব চাচা আর আমি রাতের খাবারটা শেষ করি। আমি চাচাকে বলি, চাচা আপনার পরি স্ত্রী কখন আসবে? চাচা আমাকে বলে, সে তো ঘরে আসে না। ঘরে আসে না মানে? তাহলে কোথায় আসে চাচা? সে আমার ঘরের পেছনে ওই পুকুর পাড়ে আসে। চল চল, ওইখানে যাই, ওইখানে গিয়ে বসি, দেখবি না তোর চাচি চলে আসবে। আমি আর চাচা আস্তে আস্তে করে ঘরের পেছনে পুকুর পাড়ে এসে বসলাম। আকাশে চাঁদের আলোতে চারিপাশের পরিবেশটা দেখতে এতটা সুন্দর লাগছিল, আমার মন জুড়িয়ে যাচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে কিছু একটা পানিতে পড়ল। আমি চাচাকে বললাম, চাচা ওই দেখো, পুকুরের মাঝে কিছু একটা পড়লো আকাশ থেকে। চাচা তুমি তুমি দেখেছো? আরে ভাতিজা চুপ করে বস না, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে। আমি লক্ষ্য করলাম চাচা বসা থেকে দাঁড়ালো আর পুকুরের দিকে এক পা আগিয়ে বলল, হয়েছে হয়েছে, এখন পানি থেকে উঠে আসো। এটা হয়েছে আমার ভাতিজা, ও তোমার সাথে দেখা করতে চায়। তোমার কাছে ও একটা সাহায্য চায়, উঠে আসো বলতেছে। আমি লক্ষ্য করি তখনই পুকুরের পানির নিচ থেকে একটি খুব সুন্দরী মেয়ে উঠে আসলো। মেয়েটিকে দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছিল। লাল রঙের একটি কাপড় পরা ছিল সেই মেয়েটি। আমি মেয়েটিকে একটা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আমার সালামের উত্তর দিল আর আমাকে বলল, কে তুমি ভাই, তোমার নাম কি ভাই? আমাকে ভাই বলতে দেখে মজিদ চাচা তো রেগে মেগে ফায়ার। সে বলল, এই বেকুব, সে যদি আমার ভাতিজা হয় তাহলে তোমার ভাই হয় কি করে শুনি? তুমি তো তার চাচি হবে, তাহলে তুমি তাকে ভাইবো বলবে কেন? ভাই বলতে গেলে? চাচাকে এভাবে রেগে যেতে দেখে সেই মানুষরূপী পরীটা চাচার দিকে এক পা এগিয়ে গেল আর চাচার কাছে গিয়ে বসে বলল, ওরে আমার সোনাটা, আমি তো বুঝতে পারিনি সে তোমার কি হয়, এই কারণে এত রাগ করবে। ঠিক আছে, আর কখনো এমনটা হবে না, মাফ করে দাও, মাফ করে দাও না সোনা। মজিব চাচা তখন বলল, ঠিক আছে,
এটাই কিন্তু শেষবার, আর কখনো এমন ভুল করা যাবে না। শোনো, এ আমার ভাইপো, ওর নাম নীরব। খুবই ভালো একটি ছেলে, ঢাকায় অনেক বড় একটি চাকরি করে, এখন গ্রামে এসেছে বেড়াতে। ওর সাথে গতকাল রাতে কিছু ঘটনা ঘটেছে, সে তোমার সাথে এই বিষয়ে কিছু কথা বলতে চায়। তো ভাইপো নীরব, বলে ফেলো, কি বলতে চাও এই চাচির কাছে। আমি বলি, চাচি, আসলে গতকাল রাতে না আমি একটি পরীর দেখা পেয়েছি। আমি চাচিকে সব কিছু খুলে বলে, পরী চাচি সবটা শুনে আমাকে বলে, ও তার মানে তুমি প্রথম দেখাই তার প্রেমে পড়ে গেলে, তোমার চাচারের মতো বোন পেয়েছে তুমি। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। তোমরা এক কাজ করো, গিয়ে ঘুমিয়ে পড়ো, আর মাঝরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে আমার জন্য অপেক্ষা করো, আমি খবর নিয়ে আসছি কার প্রেমে পড়লে তুমি। এটা বলে পরী চাচি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। চাচা আমাকে বলল, চল ভাতিজা, আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে হবে। তখন তো চাচি এসে তোকে সব কিছু খুলে বলবে না, কেউ ওই মেয়েটা আর ওই পরীটার বাড়ি কোথায়, বাবা মাকে সব কিছু। চল চল। আমি আর চাচা পুকুর ঘাট থেকে উঠে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে উঠে আমি আর চাচা চাপ করলে অজু করে এসে ঘরের ভেতরে তাহাজ্জুদের নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমরা জায়নামাজেই বসেছিলাম, হঠাৎ করে চাচার দরজায় কেউ একজন টোকা দিল, আর বাইরে থেকে বলল, কি তোমরা উঠেছো, নামাজ পড়েছে তো? চাচা কি দরজা খুলে দিল। আমি দেখলাম আমাদের পরী চাচি চলে এসেছে। আমি চাচিকে একটা সালাম দিলাম। চাচি সালামের উত্তর নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। আর হ্যাঁ ভাইপো, তোমার মন যে পরী চুরি করেছে সেই পরীর বিষয়ে সব কিছু খবর নিয়ে এলাম। শোনো ভাইপো, সে কিন্তু কোনো সাধারণ পরী না, সে হচ্ছে জিনপরি রাজ্যের একমাত্র জিন সম্রাট সোলেমান শেখের একমাত্র কন্যা সুফিয়া। এই কারণেই তার শরীরে এত শক্তি। তাই গতকাল রাতে তুমি দেখেছিলে আশেপাশের সকল জিন পিশাচেরা তাকে ভয় পাচ্ছিল। কি বলছেন চাচি, সে কোনো সাধারণ পরী না, সে একটা রাজকন্যা। হ্যাঁ নীরব, সে একটা রাজকন্যা, তবে সে তোমার সাথে দেখা করতে চায়, কারণ তুমি তাকে 4টি মাছ উপহার দিয়েছো, আর সেও তোমাকে কথা দিয়েছিল তোমার সাথে 2 দিন রাতে দেখা করবে। তাই আগামীকাল রাতে সে তোমার সাথে দেখা করতে চায় সেই তাল গাছটার গোড়ায়। কিন্তু চাচি, আমি একা যাব না, আপনি আর চাচা আমার সাথে যাবেন। আমি একা গিয়ে কি করব? আরে পাগল ছেলে, এত ভয় পেলে হয় নাকি? তাছাড়া রাজকন্যা খুবই ভালো একটি পরী, সে সকলের উপকার করে। আচ্ছা চাচি, সে যদি রাজকন্যা হয় তাহলে তো তার থাকার কথা জিনপরীদের গ্রামে, সে কেন আমাদের জগতে এসেছে? আসলে সে তোমাদের জগৎ ঘুরতে খুব পছন্দ করে, তাই প্রতিদিন রাতে তোমাদের গ্রাম আশেপাশের গ্রামে ঘুরে বেড়ায়। তেমনইভাবে তোমার সাথে তার দেখা হয়েছিল। শোনো নীরব, আগামীকাল রাতে তুমি তার সাথে দেখা করো। কিন্তু চাচি, আমি একা যাব না, দয়া করে আপনি আর চাচাও আসেন। ঠিক আছে ঠিক আছে, আমি আর চাচাও তোমার সাথে যাব, কিন্তু আমরা দূরে দাঁড়িয়ে থাকবো, যা বলার তোমাকেই বলতে হবে। ঠিক আছে চাচি, আপনারা দূরে দাঁড়িয়ে থাকলেও হবে, তারপরেও তো একটা সান্ত্বনা পাবো আমার সাথে আপনারা এসেছেন। এখন তাহলে আমি যাই, ফজরের আজান দেবে, তুমি আর তোমার চাচা ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমায়ও। পরি চাচি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। চাচি যাওয়ার পরে মজিব চাচা আর আমি ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাড়িতে চলে আসি, আর মজিব চাচাও চলে যায় তার সবজির খেতে। বাড়িতে এসে দেখি মা আমার জন্য গরম গরম গরুর মাংস আর পরোটা রেডি করে রেখেছে, যেগুলো আমার খেতে খুবই পছন্দ। আমি মাকে বলি, অসংখ্য ধন্যবাদ মা, তোমার হাতের রান্নার কোনো জুড়ি হয় না। কিন্তু মা, তোমাকে যে আজকে আরেকটা পারমিশন দিতে হবে, তুমি কিন্তু এই অনুমতিটা দেবে। মা বলে, আবার কি আবদার তোমার? আসলে মা, আজকে রাতে না আমি আর মজিদ চাচা পাশের গ্রামের একটি অনেক বড় গানের আসনে গান শুনতে যাব। সেখানে অনেক বড় বড় বয়াতি আসবে। তুমি তো জানো মা, আমি ছোট থেকেই এই গান বাজনা শুনতে খুব পছন্দ করি। বুঝলাম না, মজিব চাচা মজিব চাচা মজিব চাচা, এত ভাব হলো কীভাবে তোমার মজিব চাচার সাথে? আগে তো এমনটা ছিলে না তুমি। আর তাছাড়া তুমি আজকে রাতেও ঘরের বাইরে থাকবে, তাহলে আমার কাছে আসার কি দরকার ছিল তোমার? তুমি ঢাকায় থেকে যেতে। মা, দয়া করে আজকে রাতটা পারমিশন দাও না, যাই প্লিজ। ঠিক আছে, যেও, কিন্তু তোমাকে কথা দিতে হবে গভীর রাত হওয়ার আগেই আবার ফিরে আসবে।
হ্যাঁ হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি গভীর রাত হওয়ার আগেই আবার ফিরে আসব। মজিব চাচা আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে যাবে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। সকালে নাস্তা শেষ করে আমি দুপুরবেলায় বাচ্চাদের সাথে আমাদের গ্রামের পুকুরে খুব মজা করে গোসল করলাম। বিকেলবেলায় একটু হাঁটতে বের হলাম। নদীর পাড়ে বসেছিলাম আর ভাবছিলাম, আর মাত্র একটা দিনই তো আছে, তারপরে আবার ঢাকায় চলে যেতে হবে। কি আর করার, গরিব হয়ে যেহেতু জন্ম হয়েছে, কাজ করে তো খেতেই হবে। আর চাকরি না করলে কিভাবে চলবে আমার সংসার? এসব কিছু ভাবতে ভাবতেই সন্ধ্যা নেমে আসে। আমি নদীর পাড় থেকে উঠে আবার আমার বাড়ির দিকে হাঁটা দেই। বাড়িতে এসে মার সাথে কথা বলছিলাম, তেমন সময় বাইরে থেকে আমার নাম ধরে ডাকছিল মজিব চাচা। আমি ঘরের বাইরে চলে আসি আর চাচাকে বলি, চাচা আপনি চলে এসেছেন? হ্যাঁ ভাইপো, চল চল, যাবি না? অন্ধকার নেমে আসলো তো, চল চল, নয়তো যেতে দেরি হয়ে যাবে, আবার তো আমাদের ফিরতে হবে নাকি। ঘর থেকে তখন মা বের হয়ে এসে বলল, কেমন আছেন ভাইজান, ঘরে এসে বসেন। মজিব চাচা বলল, না না ভাবি, ঠিক আছে, বাইরেই থাকি। এই তো ভাবি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। নীরব বলল আমার সাথে গান শুনতে যাবে, তাই আর কি ডাকতে এলাম। হ্যাঁ ভাইজান, আমাকেও বলছে। ঠিক আছে, আপনি ওকে আপনার সাথে করে নিয়ে যান, কিন্তু মনে রাখবেন ভাইজান, আপনি আবার দেখে শুনে আমার ছেলেটাকে বাড়িতে পৌঁছে দেন। ভাবি এটা নিয়ে চিন্তাই করেন না, আমি আবার নীরবকে বাড়িতে পৌঁছায় দেব গভীর রাত হওয়ার আগেই। চাচা 1 মিনিট দাঁড়াও, আমি ঘর থেকে আমার ফোনটা নিয়ে আসি। আমি আমার ঘরে আসি, তখনই আমার নজর পড়ে আমার ঘরের জানালার বাইরে একটি বাঁশঝাড়ার দিকে। সেই বাঁশঝাড়ের ভিতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে আমার ঘরের জানালার কাছে যাই, আর জানালা দিয়ে দেখি সেই বাঁশঝাড়ের ভিতরে একটি ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে, যেটা কিনা অন্ধকারে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমি বলি, কে কে ওইখানে, কে দাঁড়িয়ে আছে? তখনই মজিব চাচা আর মা ঘরে ছুটে আসে। তা আমাকে বলে, কি হয়েছে? আমি বলি, মা ওইখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। মজিব চাচা তার সাথে থাকা লাইটটা সেই বাঁশঝাড়ের দিকে মারে, কিন্তু সেখানে কেউ নেই। চাচা আমাকে বলে, কি হয়েছে তোর, ওইখানে তো কেউ নেই, আয় আয়, তুই মনে হয় ভুল দেখেছিস। আমি চাচার সাথে করে বের হয়ে যাই বাড়ি থেকে। চাচা আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করে। আমি চাচাকে বলি, চাচা আমাদের পরি চাচি কোথায়? চাচা বলে, তোর চাচি আমাদের গ্রামের 3 রাস্তার মোড়েই আছে, চল, ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে আমরা যখন 3 রাস্তার মোড়ের কাছে আসি, আমরা দেখি চাচি দাঁড়িয়ে আছে। সেখান থেকে চাচিকে নিয়ে আমি, চাচা আর আমাদের পরি চাচি মিলে সেই তাল গাছের দিকে রওনা করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের গ্রামের সেই জায়গাটায় আমরা চলে আসি। দূর থেকে দেখছিলাম সেই তাল গাছের গোড়ায় সেদিন রাতের মতোই দাঁড়িয়ে আছে পরিদের রাজকন্যা সোফিয়া, একটি কালো বোরকা পরে। সেখানেই দাঁড়িয়ে পড়ে আমার চাচি আর চাচা। তারা বলে, আমরা এখানে আছি, তুমি যাও, তুমি গিয়ে কথা বলো তার সাথে। চাচি যাব, কিন্তু আমার যে খুব ভয় লাগছে, আমি খুব নার্ভাস। চাচি আমাকে বলে, আরে কিছু হবে না, তুমি যাও, যা বলার সেই বলবে, তুমি শুধু তার কাছে গিয়ে দাঁড়াও। আমি বলি, ঠিক আছে চাচি। আমি আস্তে আস্তে সে তাল গাছের কাছে যাই। তার কাছে গিয়েতেই রাজকন্যা আমাকে বলে, কেমন আছেন আপনি? আমার সাথে কথা বলার জন্য আবার দেখছি চাচা আর চাচিকেও নিয়ে আসছেন। আমি কি এতটাই ভয়ানক নাকি? আমি বলি, না না, আপনি ভয়ানক হবেন কেন, কিন্তু আমি একটু নার্ভাস, আসলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলিনি তো। পরি তখন আমাকে বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো, আপনার পেছনে তো আপনার অফিসের অনেক সুন্দরী মেয়েরা পড়ে থাকে, আমি আপনার বিষয়ে সব কিছু জানি, কিন্তু এটা জানি না আপনি কেন সেসব মেয়েদেরকে পাত্তা দেন না। যাই হোক, আপনি আমাকে মাছ উপহার দিয়েছিলেন, আর আমি আপনাকে বিনিময়ে বলেছিলাম 2 দিন রাত আপনার সাথে দেখা করব। শুধু দেখা করলে হয়, চলেন আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঘুরতে যাবেন? কোথায় যাবেন? আরে আসেন না, আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই, আপনার চাচা আর চাচিকেও নিয়ে আসেন। আমি, চাচি আর মজিদ চাচা আর রাজকন্যা একসাথে ঘুরতে বের হই। রাজকন্যা আমাকে নিয়ে আমাদের গ্রামের নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে একটি নৌকা বাঁধা ছিল। রাজকন্যা সে নৌকায় এসে বসে, আমিও তার পেছনে পেছনে এসে বসি। চাচা নৌকাটি বাইতে শুরু করে, আর পরি চাচি তার কাছেই বসেছিল। রাজকন্যার আমি নৌকার মাঝ বরাবর বসেছিলাম। রাজকন্যা আমাকে বলে, দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর, দেখলেই পরাণ জুড়িয়ে যাচ্ছে। আমি বলি, আশেপাশের পরিবেশের থেকে আপনার মায়াবী মুখটা বেশি সুন্দর।
পরি আমাকে বলে, আপনি দেখছি খুবই রোমান্টিক। বাহ, খুব সুন্দর করে তো মেয়েদের পটাতে পারেন। তাহলে আজ পর্যন্ত কারো প্রেমে পড়েননি কেন? আমি তখন বলি, আপনার মতো এই মায়াবী মুখ আর কোথাও পাইনি। যদি পেতাম অবশ্যই তার প্রেমে পড়ে যেতাম। তখনই রাজকন্যা আমাকে বলে, কিন্তু কি? না না, কিছু না। আমরা সেদিন রাতে অনেক মজা করি। ফজরের একটু আগে রাজকন্যা আমাকে বলে, আর কিছুক্ষণ পরেই তো ফজরের আজান দেবে। আপনি এখন বাড়িতে ফিরে যান। আগামীকাল রাতে আমি আপনাকে ডাকার জন্য আপনার ঘরের সামনে আসব। তারপরে আপনাকে নিয়ে আমার পছন্দর আরেকটা জায়গায় যাব। আপনি যাবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না? আপনার সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগলো। মুজিব চাচা নৌকাটা আস্তে আস্তে করে আবারও ঘাটে নিয়ে আসে। তারপরে নৌকাটা বেঁধে ফেলে ঘাটের সাথে। আমরা নৌকার ভেতর থেকে নেমে আসি। চাচা আমাকে বলে, তাহলে চল, তোকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি। আমরা রাজকন্যা সোফিয়ার কাছ থেকে বিদায় নেই। রাজকন্যা আর আমাদের পরিচাচি একসাথে অদৃশ্য হয়ে যায়। তারপরে চাচা আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। আমি চাচাকে বলি, চাচা তুমি বাড়ির ভেতরে প্রবেশ করো না। মা খুব রেগে আছে, কারণ আমরা তো কথা দিয়েছিলাম যে মাঝরাত হওয়ার আগেই ফিরে আসব। এখন তো বোর হয়ে গেছে। এখন যদি তোমার সাথে আমাকে দেখে তাহলে তোমার উপরে রাগ করতে পারে। তুমি ফিরে যাও, আমি মাকে কিছু না কিছু বুঝিয়ে দেব। চাচা বলে, ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গেলাম, তুই যা তাহলে। আমি ঘরে ঢুকতেই মা আমার উপরে রেগে বেগে ফায়ার হয়ে যায়। মা আমাকে বলে, এই কারণেই তোকে আমি কোথাও যেতে দেই না। তোকে আমি কি বলেছিলাম বলতে নীরব? তোকে বলেছিলাম যে তুই মাঝরাত হওয়ার আগেই বাড়িতে ফিরবি। এখন ফিরছিস, ভোর রাত হয়ে গেছে। কি জবাব দিচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন বল? আসলে মা, গানগুলো এত ভালো হচ্ছিল যে বাড়িতে ফিরতে মন চাচ্ছিল না। আর গান শেষ হতে হতে রাত 2টা বেজে গেছে, তাই আর ফিরিনি, ওইখানে শুয়ে পড়ছিলাম। এত রাতে বাড়িতে ফেরাটাকে উচিত হতো বলো? যদি কিছু একটা হয়ে যেত। এই কারণে তো ফিরিনি। আর শুধু শুধু তুমি আমাকে বকছো। ও, এই কারণে? আচ্ছা ঠিক আছে, আয় নাস্তা করবি, নাস্তা করে ঘুমিয়ে নে। ঘুমে তো চোখ দুটো লাল হয়ে গেছে। সারা রাত ঘুমাসি নেই মনে হয়। হ্যাঁ মা, তেমনভাবে ঘুম হয়নি। আমি মার সাথে ঘরের ভেতরে চলে যাই। তারপরে নাস্তা করে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে বিকেলবেলা। বিকেলবেলা ওঠার পর আমি আর মা বিকেলের নাস্তাটা করি। সন্ধে নামতেই আমি আমার ঘরে চলে যাই আর একটি বই হাতে নিয়ে পড়তে শুরু করি। রাত 10টার সময় মা আমাকে ডেকে নিয়ে যায় রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবার খেয়ে আমি আবার আমার ঘরে এসি। ঘরে এসে খাটে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। মা আমার থেকে বিদায় নিয়ে তার রুমে চলে যায়। আমিও দরজার আগিয়ে ফোন টিপছি আর অপেক্ষা করছি কখন গভীর রাত হবে আর রাজকন্যা আমাকে ডাকতে আসবে। তখন রাত আনুমানিক 2টা বাজে হয়তো। আমার দরজার বাইরে কেউ একজন 2টি বার দরজা টোকা দেয় আর মিষ্টি খুব নরম কণ্ঠে বলে, আপনি কি জেগে আছেন? আমি খুব খুশি মনে আমার দরজাটা খুলে দেই আর দেখতে পাই কালো বোরকা পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি নেই, এটাই যে রাজকন্যা। রাজকন্যা সোফিয়া তখন আমাকে বলে, আসুন আমার সাথে। আমি তার সাথে আমার ঘরের বাইরে চলে আসি। রাজকন্যা আমাকে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলছিল না। সে খুব চুপচাপভাবে হাঁটছিল। আর একটা বিষয় আমি লক্ষ্য করি, আমি তার পিছন পিছন হাঁটছি। আমি অনেক চেষ্টা করি তার সাথে একসাথে হাঁটার, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছে না। আমি দেখি রাজকন্যা আমাদের গ্রামের অনেক বড় একটি আমবাগানের ভিতরে ঢুকে যাচ্ছে। আমি তাকে বলি, আমরা এখানে কেন যাচ্ছি? আর চাচাকে নেবেন না? পরিশ চাচি আর মুজিব চাচারও তো আমাদের সাথে যাওয়ার কথা। আমরা তো চাচাদের বাড়িতে যাব, আমরা কেন এই আমবাগানে এলাম? কিন্তু রাজকন্যা আমার কোনো কথাই শুনছে না। সে সোজা আমবাগানের ভিতরে ঢুকে যায়। আমি নিরুপায় হয়ে তার পেছন পেছন আমবাগানের ভিতরে ঢুকে যাই। আমবাগানের মাঝ বরাবর আসার পর রাজকন্যা তার হাঁটাটা থামিয়ে দেয়। সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি হাঁটা থামিয়ে রাজকন্যাকে বলি, রাজকন্যা কী হয়েছে? আর আপনি আমার সাথে কথা বলছেন না কেন? তখনই রাজকন্যা আমার দিকে ঘোরে আর তার বোরকাটা এক টানে খুলে ফেলে। এ কি, এটা তো রাজকন্যা না। ও মা গো, কি ভয়ানক দেখতে! আসলে আমি যেটা দেখছিলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বোরকার ভেতরে রাজকন্যা ছিল না, ছিল একটি ভয়ানক দেখতে প্রাণী। আসলে প্রাণী বললেও ভুল হবে। এটা দেখতে একটি কালো ছায়ার মতো, কিন্তু তার চোখ দুটো লাল অগ্নিশিখার মতো, যেমনটা আমি গতকাল রাতে আমাদের বাঁশবাগানের ভিতরে দেখেছিলাম। এই ভয়ানক প্রাণীটাকে দেখে আমি একটা দৌড় লাগাই উল্টো দিকে। আমি মিনিট 10 দৌড়াচ্ছিলাম, কিন্তু আমবাগানের বাইরে আসতে পারছিলাম না কোনোভাবেই।
কি হচ্ছে আমার সাথে? এত বড় তো এই আমবাগান না, তাহলে কেন আমি আমবাগানের বাইরে আসতে পারছি না? আমি দৌড়াতে দৌড়াতে একটি গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই। তখনই কেউ একজন পিছন থেকে এসে আমার চুল ধরে টেনে ওপরে তোলে। আমি দেখি সেই ভয়ানক প্রাণীটা। কে 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 আপনি? আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন। তখন সেই ভয়ানক দেখতে অদ্ভুত প্রাণীটি তার জ্বলন্ত চোখ দুটো আমার সামনে এসে আমাকে বলে, আমি হচ্ছি জাফর। আর তোর এত বড় সাহস, তুই আমার রাজকন্যা, আমার সোফিয়ার দিকে নজর দিস? তোর জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, তুই সোফিয়ার দিকে নজর দিয়েছিস। এই কারণেই এখন তোকে মরতে হবে। তুই মরার জন্য প্রস্তুত হ। আমি দেখি সেই অদ্ভুত দেখতে প্রাণীটার হাত দিয়ে খুব লম্বা লম্বা ধারালো নোকের মতো কিছু একটা বের হয়ে এলো, আর সেটা দিয়ে সে আমাকে হত্যা করতেই যাবে। তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, এখনই থেমে যাও, যেটা করতে চাচ্ছ সেটা মোটেও করো না, তাহলে কিন্তু তুমি আর বাঁচতে পারবে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না কে এসব কথা বলছে, কিন্তু সেই অদ্ভুত দেখতে প্রাণীটা তখনই আমাকে ছেড়ে দেয়। আর আমি লক্ষ্য করি আমবাগানের ভেতরে একটি লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে বুঝতে পারছিলাম সে রাজা বাদশাদের মতো খুব সুন্দর একটি পোশাক পরে আছে। কিন্তু সে কে, আর সে কেনই বা আমাকে বাঁচাতে এলো? মহারাজ, মহারাজ আপনি এখানে? এসব বলছিল সেই অদ্ভুত দেখতে প্রাণীটি। হ্যাঁ, আমি এখানে। আমাকে তো আসতেই হতো, নয়তো তুমি এই মানুষটাকে হত্যা করতে। না না মহারাজ, এ আসলে আমাদের রাজকন্যার ক্ষতি করতে চায়। কে কার ক্ষতি করতে চায়? তখনই আমি দেখি সেই মহারাজের পেছন থেকে বের হয়ে এলো রাজকন্যা সুফিয়া। সুফিয়া তখন ওই অদ্ভুত দেখতে প্রাণীটার উদ্দেশ্যে বলতে শুরু করলো, তোমাকে কে বলেছে ও আমার ক্ষতি করতে চায়? আমি দেখেছি তোমাদের দুইজনকে একসাথে কথা বলতে, একসাথে ঘুরতে। তখন রাজকন্যা সেই মহারাজকে বলে, দেখেছো বাবা, আমি কোথায় যাই কি করি সব কিছুর খবর আছে ওর। ও সব কিছু নজর রাখে। আমি একটা রাজকন্যা, ও আমার নজর রাখছে। তুমি কিছু বলবে না বাবা? তখনই আমি বুঝতে পারলাম এই হচ্ছে সম্রাট সোলাইমান শেখ, যার কথা আমাকে বলেছিল চাচি। আমি কোনোভাবে উঠে দাঁড়াই। আমি দেখি সম্রাট সোলাইমান সেই অদ্ভুত দেখতে প্রাণীটাকে বলছে, বাত্তামিস, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের পেছনে লেগেছ। তুমি যদি আমাদের রাজ্যের সম্মানিত মন্ত্রীর ছেলে না হতে, তাহলে তোমাকে আমি এখনই মেরে ফেলতাম। শুধুমাত্র এই একটি কারণেই আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের পেছনে নজরদারি করার? তখন সেই অদ্ভুত দেখতে প্রাণীটা সম্রাটকে বলছিল, আমাকে মাফ করে দিন, আমি আর কোনো দিন এই ভুল করব না। তখন সম্রাট তাকে বলে, দেখো, তুমি আমার সম্মানিত মন্ত্রীর ছেলে, কিন্তু তুমি তার ছেলে বলে সব কিছু থেকে তোমাকে আমি বাঁচিয়ে আনবো এমনটা কিন্তু নয়। দেখো, আমি জানি তুমি যে আমার মেয়ে সোফিয়াকে পছন্দ করো, কিন্তু আমি তার বাবা। আমি তোমার হাতে তাকে কোনোভাবেই তুলে দিতে পারি না। সে যদি তোমাকে পছন্দ করতো তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু সে তোমাকে পছন্দ করে না। সুতরাং তুমি আমার মেয়ের পিছু লাগা ছেড়ে দাও, নয়তোবা আমি ভুলে যাব তুমি আমার মন্ত্রীর ছেলে। তখন সেই অদ্ভুত দেখতে প্রাণীটা বলে, আমাকে মাফ করে দেন, এমনটা আর কখনো হবে না। এটা বলে সে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। সেই অদ্ভুত দেখতে প্রাণীটা চলে যাওয়ার পর রাজকন্যা এক দৌড়ে আমার কাছে আসে আর আমাকে টেনে সেখান থেকে তোলে। মহারাজ আমার কাছে এসে বলে, আমি খুব দুঃখিত, আমাদের কারণে তুমি এত বড় একটা বিপদের মুখে পড়েছ। না না সম্রাট, এমনভাবে বলবেন না, আসলে এগুলো আমার কপালে ছিল তাই হয়েছে। আর তাছাড়া আপনারা যদি সঠিক সময়ে আমার জীবন না বাঁচাতেন, তাহলে হয়তো বা এতক্ষণে আমি মারা যেতাম। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তুমি খুবই ফরেজগার, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে মা, সুফিয়া, চলো তাহলে আমরা আমাদের দুনিয়ায় ফিরে যাই। তুমি যাও বাবা, আমি এখন আসতে পারবো না। এখন আসতে পারবো না মানে? বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছ? আসলে বাবা, আমি নীরবকে কথা দিয়েছি, আমি আজকে রাতে তার সাথে ঘুরতে যাব। আর তুমি তো জানো আমি কথা দিলে কথা রাখি। তাছাড়া আমি তো আমাদের দুনিয়ার রাজকন্যা, আমি যদি আমার কথা না রাখি তাহলে কি হবে বলো? ও তাই, ঠিক আছে, তুমি তোমার কথা রেখে সকাল সকাল আমাদের রাজ্যে ফিরে এসো। তাহলে আমি যাই। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি ভোর সকালেই আমাদের পরীদের রাজ্যে ফিরে আসব। আমি দেখি সম্রাট সোলাইমান শেখ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে যাওয়ার পরে
রাজকন্যা সোফিয়া আমার কাছে এসে বলে, চলো। ও, এখন তো তুমি অনেক আঘাত পেয়েছো, রাখো 1 মিনিট। তখন আমি দেখি রাজকন্যা তার হাত দুটো আমার যে যে জায়গায় আঘাত লেগেছে সেসব জায়গায় ছুঁয়ে দিল। আমি লক্ষ্য করি মিনিটেই আমার ক্ষতের স্থানগুলো আগের মতো সুস্থ হয়ে গেল। আমি 1 মিনিটের ভিতরে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এখন আমার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। আমি রাজকন্যাকে বলি, এটা কি করে সম্ভব? এ কি করে করলেন আপনি? রাজকন্যা বলেন, আমি একটা পড়ি, এগুলো আমার জন্য তেমন কোনো বিষয়ই না। চলো এখন আমরা ঘুরতে যাব। কোথায় যাব আমরা? আসো না, কোথায় যাই দেখো। রাজকন্যা আমাকে নিয়ে আমাদের গ্রামের শেষে একটি অনেক বড় ফুল বাগান আছে, সেই ফুল বাগানের ভিতরে আমাকে নিয়ে আসে। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। এই ফুল বাগানের মাঝে একটি খুব সুন্দর দোলনা রাখা আছে। সেই দোলনার মাঝে রাজকন্যা এক দৌড় দিয়ে গিয়ে বসে পড়ল আর আমাকে বলল, আমার দোলনাটা একটু ধাক্কা দিবেন, নয়তো দোলনাটা দোলবে না। আমি রাজকন্যার কথা মতো তার দোলনাটা হাত দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছিলাম। রাজকন্যা আমাকে বলে, জানেন, আমার গোলাপ ফুল খুবই পছন্দের একটি ফুল। আর আপনি আমার পছন্দ কেন জানেন? আমি বলি, কেন? রাজকন্যা আমাকে বলে, আপনার মনটাও ঠিক এই গোলাপ ফুলের মতোই খুবই ভালো ও সুন্দর। এই কারণেই আমি আপনার মায়ায় পড়ে গেছি। আপনি গতকাল রাতে আমাকে বলছিলেন না আপনি আমার সুন্দর চেহারার মায়ায় পড়ে গেছেন? সত্য কথা বলতে আমি আপনার এই সুন্দর মনের মায়ায় পড়ে গেছি। আসলে কি করে বোঝাবো আপনাকে? যাক, বাদ দিন, আপনি দোলনা ধাক্কা দিন। আমি সবটাই বুঝতে পারছিলাম রাজকন্যাও আমার ভালোবাসায় জড়িয়ে গেছে। কিন্তু তার বাবার এত ক্ষমতা দেখে আমার ভয় হচ্ছিল। তাই আমি রাজকন্যাকে কিছু না বলে এটা বলি, আমাকে এখন ফিরতে হবে, আর কিছুক্ষণ পরেই তো ফজরের আজান দেবে। আর ওইদিকে মা আমার জন্য অপেক্ষা করে আছে। রাজকন্যা আমাকে বলে, চলে যাবেন? আচ্ছা, আপনি ঢাকায় গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? আমি বলি, না না, আমি আপনাকে কেন ভুলে যাব? আপনার সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমি কখনোই ভুলতে পারবো না রাজকন্যা। তখন রাজকন্যা আমাকে বলে, চলে যেতেই হবে, আর কিছুক্ষণ থাকেন। আমি বলি, ফজর হয়ে যাচ্ছে, আপনাকেও তো আপনাদের দুনিয়াতে ফিরতে হবে। রাজকন্যা বলে, ঠিক আছে, তাহলে চলে যান। আমি সেখান থেকে চলে আসি। আমি একবারের জন্যও পিছনে ঘুরে তাকাইনি। আমি অঝরে কান্না করছিলাম। আমার মনে হচ্ছিল আমার ভালো থাকার কারণটা আমি এখানে রেখে যাচ্ছি। আমি কি করব? আমি তাকে বলতে পারছিলাম না আমি যে তাকে কতটা ভালোবাসি। এটা জানার পরেও সে আমাকে ভালোবাসে। কারণটা হচ্ছে তার বাবা একজন অনেক বড় জিনপরিদের সম্রাট। সে কোনোভাবেই একটি মানুষের সাথে তার মেয়ের হাত তুলে দেবে না। আমার সাথে কোনোভাবেই সে বিয়ে দেবে না। এই কারণেই আমি সেই বাগান থেকে ফিরে আসি। আমি সোজা আমার বাড়িতে আসি আর হাত পা ধুয়ে সোজা চলে যাই মজিব চাচার সাথে দেখা করতে। সেখানে আমি চাচাকে সব কিছু খুলে বলি কী কী হয়েছিল আমার সাথে। আর চাচাকে বলি চাচিকে আমার সালাম নিতে বলবেন। আমি তাহলে আসি চাচা। চাচার থেকে বিদায় নিয়ে আমি আমার ঘরে চলে আসি। ঘরে এসে ব্যাগ গুছ করে আমি মাঠ থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে আসি। স্টেশনে আসার পর আমি ট্রেনে করে আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় আসার পর আমি আমার অফিসে আবারও ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমার মনটা আমি এবার গ্রামে রেখে এসেছি, সেই মায়াবী পরিটার কাছে। আমি সারাদিন অফিস করে বাড়িতে ফিরি, কিন্তু এখন আর কোনো কিছুই আমার ভালো লাগে না। কী যেন একটা শূন্যতা সবসময় মনের ভেতরে কাজ করে। আমি খুব একাকিত্ব অনুভব করতে শুরু করি। এভাবেই 1 মাস কেটে যায়। একদিন আমি অফিস থেকে ফেরার পথে 1 প্যাকেট ব্যানসন সিগারেট কিনি। আমি কখনো স্মোক করিনি, কিন্তু আমি তাকে ভোলার জন্য এই 1 প্যাকেট ব্যানসন কিনেছি। সেদিন বাসায় ফেরার পর আমি সোজা চলে যাই আমার ছাদে। ছাদে গভীর রাত পর্যন্ত আমি বসেছিলাম। আজকে তার কথা আমার খুব মনে পড়ছে। তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমি কোনোভাবেই ভুলতে পারছি না। একসাথে নৌকায় করে ঘোরা, সেই ফুলের বাগানে দোলনার মাঝে সেই কাটানো মিষ্টি মুহূর্তগুলো আমি চাইলেও ভুলতে পারছি না। এই কয়েক মাসের ভিতরে অনেক মেয়ে আমার জীবনে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সেই জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। আমি একটি সিগারেট হাতে নেই আর সেই প্যাকেটটাকে সাইডে রেখে সেই সিগারেটটাকে মুখের কাছে নেই আর ভাবতে শুরু করি, আমি কি সিগারেটটা খাবো? কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়, আমি তো খারাপ ছেলে না, কেন আমি সিগারেট খাবো? আবারও ভাবছিলাম, না থাক, একটা খেলে কিছু হবে না। মানুষ তো বলে সিগারেট খেলে নাকি
যা ভুলতে চায় সেটা ভুলে যায়। আমি একবার খেয়ে দেখবো কিনা এগুলো ভাবছিলাম, তখনই আমার ছাদের একটা পাশ থেকে কেউ একজন বলে উঠলো, আমার ভালোবাসায় দেখছি আপনি দেবদাস হয়ে গেলেন। আমি বসা থেকে উঠে দাঁড়াই আর সেদিকে ঘুরে তাকাই, কিন্তু অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারের ভেতর থেকে বের হয়ে এলো কালো বোরকা পরা একটি মেয়ে। আমার বুঝতে আর বাকি রইল না এটা কে। আমি তার কাছে গিয়ে বলি, রাজকন্যা আপনি আপনি এসেছেন, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছি না। তখন সে আমাকে বলে, কেন বিশ্বাস করতে পারছেন না? আমি তো একটা পরী, আমি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি। আর হ্যাঁ, সেদিন আপনি ওইভাবে আমাকে রেখে চলে এলেন, কিন্তু আপনি আসার সাথে সাথেই আমি অদৃশ্য হয়ে আপনার পেছনে পেছনে আসছিলাম। আমি দেখছিলাম আপনি কি করে বাচ্চাদের মতো কান্না করছিলেন আমার জন্য। আমি বুঝতে পেরেছিলাম আপনিও আমাকে অনেকটা ভালোবাসেন, কিন্তু কোনো একটা বাধার কারণে আপনি আমাকে বলতে পারছেন না। আজকে আপনাকে বলতে হবে, আপনি সেদিন কেন আমাকে বললেন না আপনি আমাকে এত ভালোবাসেন? আমি বলি, কারণটা হচ্ছে একটা ভয়। রাজকন্যা বলে, কিসের ভয়? আমি বলি, ভয়টা হচ্ছে আপনার বাবা। আপনার বাবা অনেক বড় একটা সম্রাট, সে কোনোভাবেই একটা সাধারণ মানুষের হাতে তার মেয়ের হাত তুলে দেবে না। তখন রাজকন্যা বলে, ও এ বিষয়, তো এই কথাটা আমাকে বললে কি হতো? আপনি শুধু শুধু চিন্তা করছেন। আসেন আমার সাথে। কোথায় যাব? আমার বাবার সাথে কথা বলতে যাবেন আমাদের জগতে। আপনাদের জগতে আমি কি করে যাব? আরে আসেন না। রাজকন্যা আমাকে নিয়ে আমাদের ওই ছাদের ওই অন্ধকারের দিকে এগিয়ে গেল। আমি রাজকন্যার হাত শক্ত করে ধরেছিলাম। অন্ধকার পাড়ি দিতেই আমি তাদের জগতে চলে আসি। আমি খুব অবাক হই। আমি তাকে বলি, আমি তো এইমাত্র আমাদের ছাদে ছিলাম, এটা কোন জায়গায় আসলাম আমি? এটা হচ্ছে আমাদের জিনপরিদের জগৎ, এখানকার রাজাই হচ্ছে আমার বাবা। আসুন আমার সাথে আসুন। রাজকন্যা আমাকে নিয়ে রাজমহলের ভিতরে প্রবেশ করে। এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর জায়গা এই পৃথিবীতে আছে এটা সম্পর্কে আমার ধারণাই ছিল না। যাই হোক, এটা তো আর মানুষদের জন্য না, এখানে যারা থাকে সকলেই হচ্ছে জিনপরি। রাজকন্যা আমাকে নিয়ে সে প্রাসাদের ভিতরে ঢুকে সোজা তার বাবার রুমে চলে যায়। আমি দেখি মহারাজ সোলেমান শেখ আর তার স্ত্রী মহারানী বসে আছে। আমাকে দেখে তারা দুইজন দাঁড়িয়ে পড়ে আর রাজকন্যার কাছে জানতে চায়, মানেটা কি? তুমি একটি মানুষের সন্তানকে নিয়ে আমাদের জগতে এসেছো? কি বলতে চাচ্ছ আর কি করতে চাচ্ছ রাজকন্যা? রাজকন্যা তখন তার বাবাকে বলে, বাবা, তুমি আমার ভালোবাসার দাম রাখবে। যদি না রাখো তাহলে এই মানুষটাকে আমি এখনই হত্যা করব, আর তার সাথে আমি নিজেও মৃত্যুবরণ করব। বাবা বলে, কি বলতে চাচ্ছ? তখন মহারানী বলে, মা তোর কী হয়েছে? আমাদের খুলে বল, তুই কেন মরবি? আমাকে বল, আমরা অবশ্যই তোর ভালোবাসার সম্মান রাখব। তুই তো আমাদেরকে চিনিস নাকি? তখন রাজকন্যা সোফিয়া তাদেরকে বলে, দেখো, ওর নাম নীরব, আর আমি ওকে বিয়ে করতে চাই। আজকেই তুমি আমাদেরকে বিয়ে দেবে আর বিয়ের ব্যবস্থা করবে। এটা শুনে মহারাজ খুব অবাক হয়। তারপরে বলে, ঠিক আছে, আমরা তোর ভালোবাসার সম্মান রাখবো, আর এই মানুষের সন্তানের সাথেই তোর বিয়ে হবে আজকে রাতেই। কিন্তু তোকেও একটা কথা দিতে হবে মা। তখন রাজকন্যা সোফিয়া বলে, কি কথা বাবা? তখন মহারাজ বলে, তুই বছরে 2 বছর তোর শ্বশুর বাড়িতে থাকবি, আর 1 মাস আমাদের এই জগতে থাকবি। কিন্তু তুই যখন তোর শ্বশুর বাড়িতে থাকবি, নীরবের সাথে তোর একটি সাধারণ মানুষের মতোই থাকতে হবে। তোর ভিতরে কোনো পরীর শক্তি থাকবে না, তুই পুরোপুরি একটি সাধারণ মানুষে রূপান্তরিত হবি। আবার তুই যখন জিনপরিদের দেশে আসবি, আবারও তুই তোর সকল শক্তি ফিরে পাবি। তুই যদি এই শর্তে রাজি থাকিস তাহলে আজকেই তোদের বিয়ে হবে। তখন রাজকন্যা বলে, অবশ্যই, তুমি যা বলবে আমি শুনতে রাজি আছি। আমার কোনো শক্তি দরকার নেই, আমার কোনো ক্ষমতা দরকার নেই, আমার দরকার নীরবকে। সে আমাকে মন থেকে ভালোবাসে আর আমিও তাকে মন থেকে ভালোবাসি বাবা। আমি শ্বশুর বাড়িতে যখন থাকবো আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। সেদিন রাতেই আমাদেরকে বিয়ে দেয় মহারাজ, তারপরে আমাদেরকে বিদায় করে দেয়। আবারও সেই অন্ধকারের মাধ্যমে ছাদের ভেতরে আমরা দুজন একসাথে হই আমাদের দুনিয়ায়। আমি সোজা তাকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। রাজকন্যা তখন একটি সাধারণ মানুষ, তাকে আমি বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসি। মা আমাকে বিয়ে করতে দেখে অনেকটা অবাক হয়, কিন্তু আবার অনেকটা খুশিও হয়, কারণ মা অনেকদিন যাবতই চাচ্ছিল আমি বিয়ে করি। মা এত সুন্দর মেয়ে দেখে অবাক হয়ে রাজকন্যার দিকে তাকিয়ে থাকে আর আমাকে বলে, এত সুন্দর ফুটফুটে মেয়ে তুই কোথায় পেলি বাবা? আর আমাকে কেন বললি না তোরা যে একে অপরকে এত ভালোবাসিস? আর মেয়ের বাবা মা কি করে? আমি তখন মাকে বলি, মা ওর বাবা মা নেই, ও এতিম।
আমি এটা মিথ্যে বলার কারণ হচ্ছে, আমি যদি মাকে বলি তার বাবা মা হচ্ছে একজন জিনপরি, তাহলে মা অনেকটা ভয় পাবে। মা আমাদেরকে হাসি মুখে মেনে নেয়। সেদিনের পর থেকে আমাদের সংসার জীবন শুরু হয়। রাজকন্যা আমার সংসারে একটি সাধারণ মানুষ হয়েই বসবাস করে। 2 বছর পর আমি মাঠ থেকে অনুমতি নিয়ে রাজকন্যাকে নিয়ে 1 মাসের জন্য ঢাকায় আসব বলে মাঠ থেকে বিদায় নিয়ে চলে আসি। কিন্তু আমরা চলে আসি জিনপরিদের জগতে, কারণ আমি মহারাজকে কথা দিয়েছিলাম আর রাজকন্যাও কথা দিয়েছিল 2 বছর পর পর 1 মাসের জন্য আমরা জিনপরিদের দেশে বেড়াতে আসব। এখানে আসার পর রাজকন্যা আবার তার পরিশক্তি ফিরে পায়। এভাবেই আমার জীবনযাপন চলছে একটি রাজকন্যার সাথে। রাজকন্যা সুফিয়া আমাকে অনেক ভালোবাসে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন সবসময় আমরা একে অপরকে এভাবেই ভালোবাসতে পারি। তো আপনাদের সকলের কাছে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ঈদ আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই আধার 48 চ্যানেলের থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে আজকে আমি আরিয়ান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।